ওশান কি ছোঁয়াকে কিছু নিয়ে ব্ল্যাকমেল করছে? নিশ্চয়ই করেছে, না হলে কি এমন গোপনীয় কথা থাকবে? আর তন্ময় বা কি করছে এখন? ও আল্লাহ, এর মাঝে বাইরে গাড়ির শব্দ হলো। আমি ফোন ফেলে ঘরের দরজা খুললাম। ইচ্ছা করছে চিৎকার করে কাঁদি, ভেতরটা কেমন যন্ত্রণায় জ্বলে পুড়ে দগ্ধ হয়ে যাচ্ছে। ছোঁয়া কি পারলো না একটাবার আমার সাথে শেয়ার করতে? কেন পারলো না? আমি যা ভাবছি সেসব নয় তো? ছোঁয়ার নিজের বিষয় হলেও এতটা ভাবতো না। কি হয়েছে ছোঁয়ার সাথে? নিজের মাথার চুলের মধ্যে হাত দিয়ে চুল টানছি জোরে, চোখ দিয়ে পানি পড়ছে আমার। আমার জীবনের দ্বিতীয় ফ্যামিলি আমার বন্ধু মহল। গাড়ি থেকে ছোঁয়াকে নামিয়ে নিয়ে এলো, সাথে ওশানও আছে। ছোঁয়ার মুখটা ভীষণ মলিন আর বিষণ্ণ দেখাচ্ছে। আজ ওর প্রিয় মানুষের সাথে এমন লাল শাড়ি পরে বউ সাজার কথা ছিল। এটা কি হয়ে গেল? গাড়ি থেকে নামিয়ে ফুল ছড়িয়ে দিয়ে ছোঁয়াকে বারান্দায় আনা হলো। সবাই ওশানের মাকে দেখিয়ে বলল। ছোঁয়া খুব গম্ভীর দৃষ্টিতে তাকালো শাশুড়ির দিকে। নিচু হয়ে সালাম করতেই কি যে শুরু করলো কেউ কিছু বুঝলো না। অথচ শাশুড়ি চিত হয়ে ঠাস করে পড়ে গেলেন। সবাই শাশুড়িকে টেনে তোলার চেষ্টা করছে। কোমরে দারুণ ব্যথা পেয়েছেন উনি। শাশুড়ি ব্যথায় কাতরাচ্ছে। মানুষজন সব হা করে ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। কেউ বোধহয় জীবনে এমন বউ দেখেনি যে সালাম করতে গিয়ে শাশুড়িকে ফেলে দেয়। মামি শাশুড়ি বললেন। ওশান বলল। সোয়া বেশ বিরক্তি ভাব নিয়ে বলল। জিনাত বলল, চলো তোমাকে রুমে নিয়ে যাই, রেস্ট নিও। জিনাত বেশ অপমানিত হলো, ইশারায় রুমটা দেখালো। সোয়া হন হন করে নিজের রুমে চলে গেল। ছোঁয়া ওশানের ঘরে প্রবেশ করেই ধপ করেই ঘরের দরজা লাগিয়ে দিল। তাতে বিকট শব্দ হলো। ওশান দ্রুত গিয়ে ঘরের দরজা ধাক্কাতে শুরু করলো আর ছোঁয়াকে ডাকাডাকি শুরু করলো, কিন্তু ছোঁয়া কিছুতেই ঘরের দরজা খুলছে না। ওশান রাগে কটমট করতে করতে ওর মায়ের সাথে ঘর ভর্তি মানুষের সামনে বিশ্রী ব্যবহার করলো। দাঁত কিরমির করে বলল, আম্মা, সামান্য একটু পরে গিয়ে কি তুমি মরে গিয়েছো? মানুষ আর পরে না, তাই না? তুমি কি আজ প্রথম পড়লে দুনিয়ার যত সব বনিতা তোমার কাছে? একটু পরে গিয়েছো তাই বলে এমন আহামরি কিছু হয়নি। মানে যা তা ক্লাসের মহিলা তুমি। কি দরকার ছিল সোয়ার সাথে অমন ব্যবহার করার? ও কি তোমাকে ইচ্ছে করে ফেলেছে? বাড়িতে পা না দিতেই তুমি বললে কিনা ও তোমাকে ফেলে দিয়েছে? ও এখন ঘরের দরজা লাগিয়ে দিয়েছে। সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে। সামান্য কারো কথা ওর গায়ে সয় না। এখন যদি উল্টাপাল্টা কিছু করে বসে, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। শাশুড়ি বোধহয় স্বপ্নেও ভাবতে পারেনি তার ছোট ছেলে এমন বিশ্রী খারাপ ব্যবহার করবে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে ওশানের দিকে। মামি শাশুড়ি বললেন, ছি ছি ওশান, তোমার মা তোমার জন্য কি না করে, সেই মায়ের সাথে এভাবে কথা বলছো তুমি? পুরো না কেটে বাড়ি জানতো মামি। আপনাদের ডেকেছি এখানে। এই আপনারা সবাই যে যার বাড়িতে জানতো, ভিড় করেন না। কি দেখতে এসেছেন? সার্কাস হচ্ছে নাকি দাওয়াত করে নিয়ে এসেছি? ওশানের মামি অপমানিত হয়ে বলল, এখানে কি আমরা থাকতে এসেছি? জিনাত, চল এখান থেকে। ছি ছি, একদিন বউ এনেই কি যাতা ব্যবহার। ওশানের মা, এবার দেখো তোমার কপালে দুঃখ আছে। জিনাত বলল, মা দেখছো না ওশানের মাথা ঠিক নেই। তোমরা যাও, আমি আসছি। তুমি কেন থাকবে এখানে? সার্কাস দেখাতে যাচ্ছি। ওশানের মামি সহ পাড়ার সবাই যে যার বাড়িতে চলে গেল। কিছুক্ষণ পরে ছোঁয়া ঘরের দরজা খুলল। পরনে কচি কলাপাতা রঙের একটা থ্রি পিসটা তো তন্ময়ের দেওয়া। ছোঁয়ার হাতের ঘড়িটাও তন্ময়ের। তন্ময়ের সব কিছু নিজের শরীরে জড়িয়ে ওশানের সাথে কেন এলি ছোঁয়া? ছোঁয়া বাইরে বের হলে ওশান ছোঁয়ার মুখে হাত দিতে গেলেই ছোঁয়া তড়িৎ বেগে সরে গিয়ে বলল, এভাবেই ডাকছিলে কেন আমাকে? আমি ভাবছিলাম মায়ের কথায় ভেতরে কোনো অঘটন ঘটাচ্ছ কিনা। অদ্ভুত, তোমার মায়ের কথায় আমি কেন সুসাইড করতে যাব? একটু বেশিই ভেবে ফেললে না? আমার জীবন কি এতই সস্তা অবসান যে তোমার মায়ের কথায় সুসাইড করতে যাব?
যখন সুসাইড করা উচিত ছিল আমি তো তখন সুসাইড করলামই না। নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কত বেশি স্ট্রং। এখনো রেগে আছো? নো, রেগে নেই। জীবনের সব থেকে ভালো একটা সিদ্ধান্ত নিয়ে কেমন একটা প্রশান্তি অনুভূতি করছি ওয়াসান। ট্রাস্ট মি, টুডে আই এম সো হ্যাপি। আমি আমার লাইফের সব থেকে বেস্ট সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এতদিন আমায় ছাড়া অনেক কষ্টেই ছিলে, তাই না? আমি এসে গিয়েছি তো। তোমার পুরা লাইফ যাতে সুন্দরভাবে কাটে সে ব্যবস্থাই করব। যাক, এখন একটু শান্তি পেলাম। আম্মার কথায় তুমি কিছু মনে করনি তো? মনে করার কি কথা নয়। এই বাড়িতে কি আমি সেধে এসেছি? আমার আশাতে যদি ওনার অসুবিধা হয় তাহলে আগেই বলে দিতে পারতেন। আমি তো ওনাকে ফেলে দিইনি, তাহলে কেন বলবো ফেলে দিয়েছি? এটা বলি উনি কি বোঝালেন? বাড়ির বউ খারাপ, এই বউ রাখা যাবে না? না না না, আম্মা এসব ভাবেনি ছোঁয়া। না ভাবলে কেন বললেন? ওনার বলার কি উদ্দেশ্য ছিল? হ্যাঁ, আচ্ছা, আম্মার হয়ে আমি সরি বলছি। তুমি কেন সরি বলবে? যে ভুলটা করেছে তাকেই সরি বলতে বলো। আচ্ছা বলছি, তুমি মাথা ঠান্ডা করো প্লিজ। আম্মা তোমাকে সরি বলবে। ওশান হনহন করে ওর আম্মার রুমের দিকে গেল। এতক্ষণে আমি সুযোগ পেলাম ছোঁয়ার সাথে কথা বলার। ছোঁয়ার সামনে গিয়ে দাঁড়ালাম। ছোঁয়া আমার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। আমার চোখ মুখ জুড়ে রয়েছে বিস্ময়। ছোঁয়া বুঝতে পারলো হাজারো প্রশ্ন আমার ভেতরে। বেশ কঠিন গলায় বললাম, এসব কি ছোঁয়া? কি হচ্ছে এসব? তোর কি রুচিতে বাঁধলো না এই কুলাঙ্গারের সাথে আসতে? আমার প্রশ্নে ছোঁয়ার কোনো উত্তরই দিল না। ওর চোখ মুখ জুড়ে ভয় দেখছি আমি। আমি আবারও প্রশ্ন করলাম, ওশান তোকে ফাঁসিয়েছে তাই না? বল কি করেছে? আমি ওশানকে লাল ঘর দেখিয়ে ছাড়ব। এরই মাঝে ওশান আর তার আম্মা এদিকে আসছে। ছোঁয়া আমাকে বলল, প্লিজ সারা, আমাকে নিয়ে ভাবতে হবে না তোকে। নিজের বিপদ ডাকিস না। কিসের বিপদ? ছোঁয়ার হাত চেপে ধরে বললাম, বল আমাকে, তোকে বলতেই হবে। এরই মাঝে ওশান চলে এলো। ছোঁয়া আমার হাত জোরে ঝাড়া মেরে বলল, কি হচ্ছে কি এসব? কি জানতে চাস? দেখছিস তো বিয়ে করেছি, আলাদা করে জানার কি আছে? এটুকু বলেই ওশানের দিকে তাকালো। ওশানের মা বেশ নত হয়ে বললেন, আমার কথায় কিছু মনে করো না মা। ওশান আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার? ওভার কনফিডেন্সের রানী? আমি ওশান। আমাদের মতো ছেলেরা কখনো হারে না, তাই ফিউচারে ভুলেও আমার সাথে চ্যালেঞ্জ নিতে এসো না। চলো ছোঁয়া। কোথায়? রুমে। ওশানের আম্মা বললেন, আগে খেয়ে নাও মা, এসো ডাইনিংয়ে খাবার দিয়েছে। আমার দিকে বললেন, রুশান কি খাবে না সারা? খেয়ে ঔষধ খাবে। চলো ওর খাবার নিয়ে যাও। ডাইনিং টেবিল জুড়ে আজ কয়েক পদের রান্না হয়েছে। আমি, জিনাত, ছোঁয়া, ওশান সবাই বসেছি। শাশুড়ি ভাঙা কোমর নিয়ে তীব্র ব্যথা নিয়েও খাবার সার্ভ করছেন। ছোঁয়ার প্লেটে বড় মাছ দিয়ে বললেন, মা, আমি নিজ হাতে সব তোমার জন্য করেছি। ছোঁয়া প্লেটে ভাত নাড়াচ্ছে আর নিচু হয়ে তাকিয়ে আছে, চোখ ভরা পানি। একটা ভাতও মুখে দিল না। জিনাত আর ওশান তৃপ্তি করে খাচ্ছে, আমিও খাবার খাচ্ছি না। প্লেটে শুধু আঙুল দিয়ে খাবার নেড়ে যাচ্ছি। ছোঁয়ার দিকে অভিজ্ঞ নয়নে তাকিয়ে আছি। ওর কান্নার কারণ তন্ময়। হৃদয়টা জর্জরিত হচ্ছে। ছোঁয়া সহ্য করতে পারছে না। বাম হাত দিয়ে চোখের পানি মুছল। জিনাত বলল, সোয়া, এত দেরি করে এলে কেন এই বাড়িতে? আরও আগে এলে কিন্তু ভালোই হতো। দেখছো আমার ফুপি তোমাকে কত ভালোবাসে। ভালোবাসে নিজে হাতে সব রান্না করেছে, খেয়ে নাও বুঝছো? ওশান বলল, খেয়ে দেখো কি টেস্টি হয়েছে। আম্মার হাতের রান্না আমি আর ভাইয়া হাত চেটে খেয়েছি আগে। আমি বুঝতে পারছি ছোঁয়ার মুখ দিয়ে খাবার নামছে না। ও খাবার মুখেও নিতে চাইছে না। সবার বলাতে জোরপূর্বক খাবার একবার মুখে নিয়েই উঠে দাঁড়ালো ছোঁয়া। ইয়াক বলে মুখের খাবার ছুঁড়ে মারল। শাশুড়ি আর জিনাতের চোখে মুখে ঝাল তেলের তরকারি লাগলো। এরপর মুখ সিটকে বলে উঠল, ইয়াক তু, এটা কোনো খাবার হলো? এসব খাবার মানুষ রান্না করে? এর থেকে আমাদের বাসার কাজের বুয়া রহিমা খালাও বেটার রান্না করে। এত বয়স হয়ে গিয়েছে এখনও ঠিকভাবে রান্নাও শিখেনি।
আপনার ছেলে এই খাবার খাওয়ানোর জন্যই আমাকে প্রেশার দিয়ে যাচ্ছে। এত দামি মাছ তরকারি সব এত জঘন্যভাবে রান্না করে নষ্ট করলেন। আসলে অনেকদিন রান্না বান্না করি না তো এই জন্য মা। জিনাত আর শাশুড়ির চোখ মুখে ঝালে জ্বলে যাচ্ছে। জিনাত ছোঁয়ার ওড়না টেনে নিজের মুখের ঝাল তেল মুছে বলল। মুখ চলে যাচ্ছে আমার। সোয়া ক্রোধান্বিত চোখে জিনাতের দিকে তাকিয়ে সেই এঁটো হাতেই ঠাস ঠাস করে জিনাতের দুই গালে দুইটা থাপ্পড় মেরে বলল, হাউ ডিয়ার ইউ রাস্কেল! আমার এই ড্রেসটা লাখ টাকা দামি ড্রেসের থেকেও দামি। তুমি কোন সাহসে আমার অন্যায় তোমার হাত মুছলে, ছোট লোক কোথাকার! এটুকু বলেই ছোঁয়া চলে গেল। এত কিছুর মাঝেও জিনাতের দুই গালে তেল আর ঝোলের দাগ দেখে ফিক করে হেসে দিলাম আমি। হেসে দিয়ে সামান্য কিছু খাবার নিয়ে নিজের রুমে চলে গেলাম। কানে হালকা হালকা ভেসে আসছে। জিনাত বলছে, ফুপি, ছোঁয়া কিন্তু এইসব ইচ্ছে করে করেছে। আমরাও বুঝতে পারছি, 2 দিন যাক, মানিয়ে নিতে সময় দে। রুমে এসে দেখি উনি ঘুমিয়ে পড়েছেন। ঔষধের প্যাকেটও খোলা। ঔষধ খেয়েই কি ঘুমিয়েছেন? ওনার কপালে হাত বুলিয়ে পাতলা একটা কাঁথা গায়ে জড়িয়ে দিয়ে তন্ময়ের নাম্বারে ফোন দিলাম। তন্ময় ফোন তুলছে না। এরপর মৃন্ময়ের নাম্বারে ফোন দিলাম। মৃন্ময় ফোন তুলে বলল, কই ছিলি তুই? ফোনের পর ফোন দিচ্ছি। তোরা আমাকে হসপিটালে রেখে কই পালালি? তোর জামাই রোশন স্যার, এর মানে আমাদের কেরিয়ার ধ্বংসের পথে এখন। হোপ, ওসব বাদ দে। তন্ময় কই? ওর খেয়াল রাখিস যেন খারাপ কিছু না করে। সারা, মানুষ মানুষকে এতটা ভালোবাসে আর এতটা বিশ্বাস কিভাবে করতে পারে? ভেবেছিলাম তন্ময় নিজের কথা ভাবছে, কিন্তু না। তন্ময় বলছে তন্ময় কি করছে এখন? নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, বুকে হাত বেঁধে। হয়তো তীব্র কষ্টগুলো, বিশাল আকাশ আর বহমান স্রোতস্বিনী ওর দৃশ্য। হয়তো তীব্র কষ্টগুলো, বিশাল আকাশ আর বহমান স্রোতস্বিনী ওর দীর্ঘশ্বাসটুকু ভাগ করে নিচ্ছে। তনয়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না সারা। তনয়ের ব্যথিত হৃদয় হাহাকার করছে, শুধু টানা নিঃশ্বাস নিচ্ছে আর বলছে, সোয়া মরে যাবে। ছোঁয়ার কিছুই স্বাভাবিক লাগছে না মৃন্ময়। ছোঁয়াকে তো আমরা চিনি। ও কি ওই টাইপের মেয়ে যে ওশানের মতো ছেলেকে বিয়ে করবে? সোয়া, আমি সারা জীবন জেলে থাকবো বা ফাঁসি হোক, কোনো সমস্যা নেই আমার, কিন্তু আমি ওশানকে খুন করে ফেলবো। সোয়ার লাইফটা নষ্ট করে ফেলছে, আর তোর সাথে যা করেছে আমি ওই মাদারবোর্ডকে কি করব গ্যারান্টি দিতে পারছি না। আর আমার তো এ বাসায় থেকেই মনে হচ্ছে পুঁতে ফেলে জেলে যাই। এই এক ওশানের জন্য আমাদের সবার জীবন কেমন বিশ্রী হয়ে গেল। ওর শাস্তির দরকার, বুঝলি? চরম শাস্তি। কিন্তু এর মাঝে ছোঁয়া যদি নিজের ক্ষতি করে? সোয়ার মুখ ওর মা বাবা আর কোনোদিন দেখবে না বলে দিছে। ওর খোঁজ দিতে গিয়েছিলাম ওদের বাড়িতে তুমুল অশান্তি শুরু হয়েছে। কোনো মা বাবা চাইবে না একটা চরিত্রহীন মেয়ের ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে হোক। জানিস সারা, কিছু একটা চলছিল। ওর মা বলল ছোঁয়া নাকি গলায় দড়িও দিয়েছিল, কিন্তু কি কারণে দিয়েছিল সেটাও তারা জানেন না। হাজারবার প্রশ্ন করেও কোনো উত্তর পায়নি ওর মা। ছোঁয়া একবার শেয়ার করুক আমার সাথে, বাকিটা বুঝে নিচ্ছি। ফোন কেটে রুম জুড়ে পায়চারি করছি। রাত 12টা বাজে। ঘুম নেই চোখে। ওশান এতক্ষণ ওর মায়ের রুমেই ছিল। কি চলা পরামর্শ করে এলো কি জানি। ওশান রুমে আসতেই ছোঁয়া আর ওশানের কথোপকথন শোনা যাচ্ছে। আমাকে পুরোটা শুনতে হবে, কিন্তু কিভাবে শুনবো? ওদের কথা না শুনলে ক্লিয়ার হতে পারবো না ঘটনাটা ঠিক কী। রুমের দরজা খুলে আস্তে করে ঘরের পিছন দিয়ে ওশানের রুমের পেছনে গেলাম। ওশানের ঘরের জানালার গ্লাস কিছুটা খোলা আছে। নিকষ কালো অন্ধকার চারিদিকে। ভয় ডর ফেলে জানালার নিচে বসে উকি দিলাম। সোয়া,
তুমি কেন এমন ব্যবহার করছো? আমি কিন্তু জানি তুমি ইচ্ছাকৃত এমন ব্যবহার করছো। প্লিজ মাথাটা ঠান্ডা করো। মাথা কি ঠান্ডা করার কথা ওয়াসান? আজ আর তোমার সাথে কথা বলবো না, ঘুম দাও। মাথা ঠান্ডা হোক, কাল সকালে আমরা ডিসকাস করব। বলেই ওশান বিছানায় বসলো। আমার ঘুম পাচ্ছে ওয়াসান, প্লিজ লিভ। ঘুমাও, আমি তোমার মাথা টিপে দেই। তুমি কি এখানেই ঘুমাবে ওয়াসান? আর তুমি আমার মাথা টিপে দিবে মানে? তুমি কি ভুলে গিয়েছো যে আমাদের বিয়ে হয়নি? এ কথা বলে ছোঁয়া ক্রোধান্বিত চেহারা নিয়ে জানালার এদিকে এসে দাঁড়ালো। ওশানও এগিয়ে এলো ছোঁয়ার সামনে, এসে বসলো। না, ভুলিনি। কথাটা শুনেই আমার মাথার মধ্যে চক্কর মেরে উঠল। ওদের বিয়ে হয়নি তাহলে এভাবে এলো কেন? আমি দ্রুত ফোন ফ্লাইট মোডে দিয়ে ক্যামেরা অন করলাম। জানালার নিচে যে ফাঁকা জায়গা আছে সেখানে ক্যামেরা রাখতেই ওদের দুজনের অবয়ব স্পষ্ট দেখা যাচ্ছে। ছোঁয়া আবারও বলল, কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে কিছুই মনে নেই তোমার। আমার মাথা টিপে দিতে চাচ্ছ। ঘুমানোর প্রস্তুতি তো এই ঘরেই নিচ্ছ। আমি নিচে ঘুমোচ্ছি, বাইরে গেলে সারা সন্দেহ করবে। সারহা সারহা সারহা, আর কত তুমি সারহার পিছে লাগবে? আমি তো এসেছি, তাই না? এখনো সারহাকে নিয়ে আতঙ্ক তোমার গেল না? সারা অনেক বেশি ভয়ঙ্কর ছোঁয়া। আমার জীবনে সারাকে যত ভয় পাই, আমি কোনো ছেলেকেও অত ভয় পাই না। ও হচ্ছে অঘটন ঘটন পটিয়সী, ওর দ্বারা অসম্ভব কিছু নেই। তোমার আতঙ্ক কমাতেই তো আমি চলে এসেছি, তাই না? এসেছে। বাট ছোঁয়া, আমি কিছু বলতে চাই। প্লিজ আমার কথা মাথা ঠান্ডা করে শোনো। কি শুনবো? এখনো কিছু বাকি রয়েছে শুনতে? ছোঁয়া প্লিজ, ভুলে যাও সব। আমি যা করেছি তোমাকে পাওয়ার জন্য করেছি সব। জানি কাজগুলো খারাপ করেছি, তাও তো তোমাকে ভালোবেসে কাছে পাওয়ার জন্যই করেছি। আমার আর অন্য কোনো উদ্দেশ্য নেই, শুধু তোমাকে আমার জীবনে লাগবে বলেই এত কিছু করেছি। প্লিজ ছোঁয়া, সব ভুলে এসো না। আমরা আগের মতো সুন্দর জীবন শুরু করি, একদম নতুন করে। ভুলবো? কি ভুলবো আমি? তোমাকে আমি কি বলেছিলাম? আমাকে জাস্ট 10টা দিন টাইম দাও, জাস্ট 10টা দিন। তোমাকে আমি বলেছিলাম যে 10 দিনের আগে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আমার স্মার্ট কার্ড আমার বাবার কাছে, বাবা আমার দিকে নজর রাখছে। কোনো কাজে অফিসে গিয়ে কালমা পড়া সম্ভবই নয়। তুমি কি করলে ওয়াসান? বিয়ে 10 দিন পরে হবে, তবু আমাকে এসে আমার বাড়িতে থাকতে হবে এবং আজই আসতে হবে। তোমার দেরি সহ্যই হচ্ছে না। আমি নাকি এই 10 দিনে অন্য প্ল্যান করে তন্ময়ের সাথে ভেগে যাব। তুমি তন্ময়ের মেসে গাঁজায় আসক্ত কোনো নিজের পরিচিতকে উঠালে, আমাকে ক্রমাগত হুমকি দিয়েই গেলে। তন্ময়ের বেডের নিচে, ব্যাগে, প্যান্টের পকেটে মাদকদ্রব্য রেখে তন্ময়কে গাঁজাখোর নেশাখোর প্রুফ করে ওর ফিউচার নষ্ট করে দিবে। পুলিশও নাকি তুমিই পাঠাবে। তন্ময়ের মেসেজ ছদ্মবেশে তোমার পরিচিতকে আছে সেটা কারোর জানা নেই। তন্ময়কে পুলিশ ধরলে ওর লাইফটা নষ্ট হয়ে যেত। এখনকার পুলিশদের সম্পর্কে আর কি বলবো? তারাও তো তাদের দায়িত্ব পালন করবে। একটা স্টুডেন্টের কাছে গাঁজা ইয়াবা পাওয়া গেলে সেটাতে সে যে আসক্ত নয় সেটা প্রুফ করতে করতেই তার জীবন কেটে যাবে। তুমি আরও কি বললে? এসব শেষে তন্ময় জেল থেকে বের হলেও ওকে তুমি খুন করে দিবে। কেন? তুমি তন্ময়ের পিছে লেগে আছো কেন বলো? কি ক্ষতি করেছে ও তোমার? তন্ময় একটা ব্যক্তিত্ব সম্পন্ন ছেলে, অনেক বেশি আত্মসম্মান ওর, বাংলাদেশের গর্ব। একবার ওকে পুলিশ ধরলে সেটা নিয়ে নিউজ করে হয়ে যাইলে তন্ময় সুসাইড করত। তুমি ঘুরে ফিরে তন্ময়ের পিছে কেন লাগলে এইভাবে? সরি ছোঁয়া, এসবের জন্য। না হলে তুমি আমার কাছে আসতে রাজি হতে না। এরপর তুমি সারহাকে নিয়েও হুমকি দিলে। তুমি ভালো করে জানো সারহা আমার জীবনের কি। বললেই তোমার ভাই সারাক্ষণ বাসায় থাকেই না। তুমি তোমার মা আর জিদান মিলে সারহাকে বন্ধ ঘরে রেখে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে বলবে জাস্ট অ্যাক্সিডেন্ট। সারহা আমার জীবনে কতটা জায়গা জুড়ে আছে তুমি জানো না? আমি এসবই তোমার জন্য করেছি, তোমাকে পেতে। আমাকে পেতে তুমি কি না করলে ওশান? আমাদের রিলেশনের সময়কার কিছু ছবি তুমি রেখে দিলে। রিলেশন থাকলেই তো মানুষ কত রকমের কথাই হয়ে থাকে। একদিন আবেগে তোমাকে জাস্ট একটা ছবি দিয়েছিলাম, ছবিটা এতটাও নোংরা ছিল না। তুমি কি করলে? সেই ছবি রেখে অন্য খারাপ ছবির সাথে এডিট করে নেটে ভাইরাল করার হুমকি দিলে। আমি পাপ করেছিলাম, আমি সরল ছিলাম, তোমাকে ট্রাস্ট করেছিলাম।
তোমার আর আমার কিস করা কিছু ছবি ছিল, সেটা তুমি আমার অজান্তে ভিডিওতে পড়েছিলে এবং ছবি তুলেছিলে। আমি স্বীকার করছি এটা আমার পাপ ছিল। আমি আবেগে অনেক ভুল করেছিলাম। তুমি ক্রমাগত হুমকিয়ে দিলে এইসব আমার আত্মীয়দের মাঝে, পাড়া প্রতিবেশী তন্ময়ের গ্রামে এসব ছড়িয়ে দিবে। আমার বাবার সম্মান তুমি নষ্ট করবে, নেট দুনিয়ার এসব ছড়িয়ে দিবে। সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনায় থাকবে পৃথিবীর কোনো মেয়ে যেন রিলেশনে থাকা অবস্থায় অন্তত এই ভুলটা না করে। কোনো ক্লোজ পিকচার, হাতে ধরা অন্তরঙ্গ হওয়া, এসব কিছুই যেন না করে। কেননা যারা ভালোবাসে তাদের খারাপ উদ্দেশ্য থাকে না। তারা বিয়ের আগে এসব বলেই না। রিলেশনে থাকা অবস্থায় আবেগে মনে হয় যা করছি ঠিক করছি, আর মানুষটিকে চরম বিশ্বাস করে ফেলি আমরা। মনে হয় এই মানুষটা আমার সাথে প্রতারণা করতেই পারে না। কিন্তু পরেই বোঝা যায় একটা ভুল জীবনকে কোথায় নিয়ে যায়। অন্তত আমাকে দেখে প্রতিটা মেয়ের শিক্ষা নেওয়া উচিত। কাউকে বিশ্বাস করা উচিত, তবে অন্ধবিশ্বাস করা উচিত নয়। তুমি এমনি এমনি এলে কি আমি এসব করতাম? তোমাকে যারা আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম ছোঁয়া, তাই এসব পথ অবলম্বন করেছিলাম। আমাকে পেতে আর কি অপকর্ম করা বাকি রাখলে তুমি? বাকি ছিল তরি, তুমি তাকেও বাদ রাখোনি। ও না তোমার সন্তানের মা। তোমার সন্তানের বড় হয়ে যখন শুনবে তুমি ওর মায়ের ঘনিষ্ঠ ভিডিও ধারণ করেছিলে, তখন কতটুকু সম্মান করবে তোমাকে? তুমি তরির ভিডিও কেন করলে? এখন থেকে তো মেয়েরা তোমার মতো কুলাঙ্গারের মতো নিজের স্বামীর সাথেও ঘনিষ্ঠ হতে ভয় পাবে। কি করব, আমার উপায় ছিল না। সারা যেদিন এ বাড়িতে এলো আমার সব প্ল্যান নষ্ট হয়ে গেল। সারা এ বাড়িতে আসার পরেই তুমি আমার থেকে আলাদা হয়ে গেলে। তাই আমি ওই টাইমেই ভেবে রেখেছিলাম তরিকে আমার ইউজ করা লাগতে পারে। ও বোকাশোকা মেয়ে, ভিডিও করেছি নাকি কিছুই বুঝতে পারেনি। তোমার মুখে জাস্ট থুতু দিতে হয়। নিজের ফেস হাইড করে তরির ফেস খোলা রেখে সেই ভিডিও নেটে ভাইরাল করতে চাও? তরি একটা সহজ সরল মেয়ে, এইসব ভিডিও দেখে ও সহ্য করতেই পারতো না, সাথে সাথেই নিজেকে শেষ করে ফেলতো। তুমি আমাকে পাওয়ার জন্য কি না করলে? আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করলে। আমার জন্য তরি আজ ডিভোর্সি। আমাকে পেতে তুমি তরিকে ডিভোর্স দিয়েছো। আজ নেট দুনিয়ায় তরির ভিডিও ভাইরাল হলে সেই জন্য নাকি আমিই দায়ী থাকবো? এমনিতেই নিজের কাছে সব সময় নিজেকে অপরাধী মনে হয়। তরির কথা ভেবে প্রায় রাতে এক অজানা ব্যথায় বুক চিনচিন করে। জেনে করি আর না জেনেই করি, তরির সংসার ভাঙার কারণ তো আমি। মেয়েটার সামনে ভয়ে মাফ চাইতেও যাইনি আমি। সে মুখ আর সাহস কোনোটাই আমার নেই। আবার আমার জন্য ও সম্মান তুমি নিলামে ওঠাবে। আমি কি মরলেও শান্তি পাবো? তুমি ভেবো না আমার ছবির জন্য আমি ভয়ে এখানে এসেছি। তুমি আমার প্রতিটা প্রিয় মানুষের ক্ষতি করার হুমকি দিয়েছো। তন্ময়, তরি, সারহা, এদের নিরাপত্তার জন্যই আমি এখানে এসেছি। তুমি এতই নিচু মনমানসিকতার মানুষ যে আগ্রিম হুঁশিয়ারি দিয়েই দিলে আমাকে। তোমাকে পুলিশে অ্যারেস্ট করলেও সাথে সাথেই সব ভাইরাল হবে, এমনকি তন্ময়কেও পুলিশ ধরবে। তোমার বিশ্বস্ত কারোর কাছে পেন ড্রাইভ রেখেই দিয়েছ। তোমাকে পুলিশ ধরেছে, তার কানে গেলে আড়ালেই সব ভাইরাল করবে। এমনকি আমি সুসাইড করার সিদ্ধান্ত নিলেও তরি আর তন্ময় মাফ পাবেই না। ছি ওশান, ছি! তুমি আমার মরার পথ বন্ধ করে দিয়েছ। এসব থেকে বাঁচতে তোমার মায়ের হেল্প চাইছিলাম। তোমার মা উল্টো তোমাকেই সাপোর্ট করলেন, বললেন আমি যেন তোমার সাথে চলে আসি। ছোঁয়া, তুমি তো জানোই এসব আমি তোমাকে পেতেই করেছি। এসব কিছুর জন্য সরি, রিয়েলি সরি। প্লিজ ভুলে যাও সব কিছু। বলবো কি বলবো? আমি সব কিছু ডিলিট করে দিব ছোঁয়া। তোমাকে কখনো আমি কোনো কষ্ট দেব না। অতীত ভুলে আমরা একটা নতুন জীবন শুরু করি। তুমি এখন এই ঘর ছেড়ে বেরিয়ে যাও ওশান, নাকি এখানেই শরীরের তৃপ্তি মেটাতেই এসেছো? এসব যদি ভুলেও ভেবে থাকো তাহলে এই বাড়িতে আমার লাশ চলবে। সারহা তোমাকে ছাড়বে না তখন। তুমি আসতে বলেছ আমার জীবনের সব সুখ শান্তি বিসর্জন দিয়ে। প্রিয় মানুষগুলোর কাছে ঘৃণার পাত্রী হয়ে এখানে এসেছি। দয়া করে তন্ময় আর সারহার কোনো ক্ষতি করো না, আর তরির ভিডিওটা ডিলিট করে দাও প্লিজ ওশান, প্লিজ। আমি সব ডিলিট করে দেব, তুমি ভেবো না। ওকে, নাও গো প্লিজ। একা থাকতে দাও আমাকে। আচ্ছা তুমি একা থাকো, মাথা ঠান্ডা করো প্লিজ। ওশান রুম ছেড়ে বেরিয়ে গেল।
ছোঁয়া রুমের দরজা লাগিয়ে ওয়ালে হেলান দিয়ে বসে হাউমাউ করে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল, তোকে ছাড়া ভীষণ কষ্ট হচ্ছে তন্ময়। জানি তুই ভালো নেই, আমিও ভালো নেই। একটা খারাপ মানুষ আমার জীবনের সব শান্তি শেষ করে দিয়েছে তন্ময়। আমি এই পৃথিবীতে আর বেশি দিন থাকবো না। সব কিছুর জন্য আমিই দায়ী। আমি আমি ওশানের থেকে 10 দিন সময় নিয়েছি। তোর এই ভিডিও ডিলিট করতে পারলে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নেব। ছোঁয়ার ওই করুণ কান্নায় আমার ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমার শুধু মনে হচ্ছে এক্ষুনি আমি ছোঁয়াকে এখান থেকে বের করি। প্রতিটা সেকেন্ড ছোঁয়ার জন্য মৃত্যু যন্ত্রণার সমান। ওইদিকে তন্ময় প্রতিটা সেকেন্ড অসহনীয় যন্ত্রণায় ছটফট করছে। ভালোবাসায় এমন কি আছে? কেউ কাউকে হারিয়ে দম বন্ধ কষ্টে ছটফট করছে, কেউ কাউকে বাঁচাতে নিজের জীবনের সব থেকে নিকৃষ্ট সিদ্ধান্ত নিয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছে। একজন আরেকজনের কষ্ট অনুভব করতে পারছে না, তাই ছোঁয়া আর তন্ময়ের কষ্টটাও কেউ অনুভব করতে পারবে না। আমার এক্ষুনি ছোঁয়াকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে হচ্ছে, পৃথিবীতে আমি অনেক ভাগ্যবতী যে তোদের মতো এমন বন্ধু পেয়েছি। ছোঁয়া, তুই সবার থেকে আলাদা। সবাই তোকে ভুল বুঝছে, খারাপ ভাবছে, অথচ তোর মতো করে কেউ কাউকে ভালোবাসতে পারবে না। কেউ কারো কথা এইভাবে ভাবতে পারবে না। না জেনে ওশানের সাথে রিলেশনে গিয়ে তোরির সাথে হওয়া অন্যায়ের জন্য তুই কত গিল্টি ফিল করিস। এই যে তুই রেগুলার আমার কাছে তোরির খবর নিস, রোজ অশান্তিতে পুড়িস, এটা তো কেউ জানেই না। তোরির প্রতি তোর যে এত মায়া, এটা কারো জানাই হলো না। অথচ আমাদের সমাজে আমরা বেশিরভাগই ভিন্ন জিনিস দেখি। এক মেয়ের সংসার ভাঙার কারণ ঠিকই অন্য মেয়েই হয়। তুই তো না জেনে সব করেছিস, অথচ প্রায় মেয়েরা বউ বাচ্চা আছে জেনেও একজন বিবাহিত পুরুষের সাথে সম্পর্কে জড়ায়। আগের বউকে তাড়িয়ে নিজে ঘর বাঁধার চেষ্টা করে। তোকে দেখেও অন্তত শেখা উচিত মানুষের। পৃথিবীতে লাখ লাখ তরি আছে যারা ভুক্তভোগী, তাদের পাশে কেউ নেই। স্বামীরা পরনারীতে আসক্ত। কোনো মেয়ে যদি এসব ছেলেদের পাত্তাই না দিত, তাহলে এরা বাধ্য হয়ে নিজের ঘর সংসারে মনোযোগী হতো। খুব ইচ্ছা করে এসব মানুষের বিরুদ্ধে কঠিন কোনো আইন প্রয়োগ করতে, খুব প্রতিবাদ করতে ইচ্ছা করে। এসব মানুষদেরকে আমি সহ্য করতে পারি না। বেশ কিছুক্ষণ পর আমি চোখের পানি মুছে নিজেদের রুমে প্রবেশ করলাম। ওশান অন্য রুমে গিয়ে শুয়ে পড়েছে। রুমের দরজা লাগিয়ে লাইট অন করলাম। ফোনটা বিছানায় ফেলে রোশান স্যারের পায়ে বরাবর বসলাম ফ্লোরে। ওনার পায়ের ওপর মাথা রেখে আমি কাঁদছি। উনি গভীর ঘুমে আচ্ছন্ন। ওনার পায়ের ওপর মাথা রেখে বেশ কিছুক্ষণ কান্নাকাটির পর উনি পা নাড়ালেন। হঠাৎ জেগে উঠলেন। বালিশ থেকে মাথা তুলতে গিয়ে ব্যথায় কুকিয়ে উঠলেন আর তন্দ্রাচ্ছন্ন কণ্ঠেই বললেন, সারা তুমি ওখানে কেন? আমি এলোমেলো চুলগুলো আর ফোলা চোখে ওনার দিকে তাকালাম। চোখ বেয়ে পানি পড়ছে, ঠোঁট দুটো কাঁপছে। উনি হঠাৎ করে ঘুম থেকে উঠে কিছু বুঝে উঠতে পারলেন না। ব্যথায় কুকিয়ে কোনো মতে উঠে বসলেন। বেশ সন্দিহানভাবে আমাকে কাছে টেনে নিয়ে বললেন, ঘুমিয়ে পড়েছিলাম বলে মন খারাপ করেছো? কি ওষুধ যে খেয়েছিলাম, 2 চোখের পাতার খুলে রাখতে পারিনি। স্যালাইন, ব্যথার ওষুধ, ঘুমের ওষুধ আর ক্লান্তি সব মিলিয়ে আমি অচেতন হয়ে গিয়েছিলাম। এসব নিয়ে না। তাহলে এমন অবস্থা কেন তোমার? কেউ কিছু বলেছে? না। কি হয়েছে তোমার, প্লিজ বলো। ওশান। ওশান কিছু বলেছে তোমাকে? ও যদি তোমাকে কিছু বলে আজ কোনো ক্ষমা পাবে না। ওশান বিয়ে করেছে জানেন না? করুক, ওর বিয়ে ভালো মন্দ কোনো কিছুতে আর কিছু যায় আসে না আমার। আমার ভাই যে বেয়াদব আর চরিত্রহীন হবে সেটা আমার কল্পনাতেও ছিল না। তোরই যাওয়ার পরে দেখেছো আমি ওর সাথে কথা বলেছি বা আম্মার সাথে ভালো করে কথা বলেছি। আম্মা তো নিজের মা, মায়ের বিচার তো করাই যায় না। অনেক বুঝিয়েছি, আমার কথা শোনেনি, তাই ছেড়ে দিয়েছি। আর রোশান আমার কাছে ঘৃণিত ব্যক্তি, মন থেকে ওকে আমি মুছে দিয়েছি। তাই ওর ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি ধমকে মাথায় হাত দিয়ে বহুভাবে বুঝিয়েছি। আমার কথা যখন মানেনি তখনও আমার মন থেকে উঠে গিয়েছে। যে একবার আমার মন থেকে উঠে যায় আমি ফিরেও তাকাই না তার দিকে। তুমি মাথা ঘামিও না, আমরা বাসা নিয়েছি বুঝলে,
কলেজের পাশে বাসা নিয়েছি, কালই চলে যাব। এই নোংরা পরিবেশে আর 1 সেকেন্ডও নয়। আজই বিকেলে যেতাম, কিন্তু কপাল খারাপ, আমি অসুস্থ, তাই থেকে যেতে হচ্ছে। ছোঁয়া আছে না আমার বেষ্টি? আছে তো, ওই যে অনেক সুন্দর দেখতে মেয়েটা। ওশান ওকে নিয়ে এসেছে। ওকে নিয়ে এসেছে মানে? ওই যে বিয়ের কথা বলছে না, ওইটা বিয়েই না। কি বলছে সব? আপনাকে আমি আগে বলিনি, ওশান ছোঁয়ার সাথে রিলেশন করত, কিন্তু ছোঁয়া জানতো না যে ও বিবাহিত। কিন্তু যখন জেনেছিল, ছোঁয়া আর কথা বলেনি। কিন্তু ওশান ছোঁয়াকে বিভিন্ন ব্ল্যাকমেল করে নিয়ে এসেছে, বিয়ে ছাড়াই নিয়ে এসেছে। তুমি আমাকে আগে বলবে না ছোঁয়ার ব্যাপারটা? আমাকে যদি আগে বলতে, আমি অনেক আগেই এই ব্যাপারটার বিরুদ্ধে স্টেপ নিতাম। ওশানকে পুলিশ দিয়ে ওয়ার্নিং দিয়ে রাখতাম। এসব করার সাহস আর সুযোগ কোনোটাই পেত না। আপনি প্লিজ কিছু করুন, আমার কাছে প্রমাণও আছে। কই দেখি, দাও তো। বিছানা থেকে ফোনটা নিয়ে ভিডিওটা প্লে করলাম, প্রায় আধ ঘন্টার ভিডিও। উনি ভিডিওটা দেখা শেষ উদ্বিগ্ন হয়ে আমার 2 গালে হাত রেখে বললেন, ওরা তোমাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল? ওনার চোখ মুখে অদ্ভুত একটা পরিবর্তন লক্ষ্য করা গেল। এই যে এত এত ঘটনার মাঝে আমাকে মারার ঘটনাটুকুতে যেন উনি ভীষণ আহত হয়েছেন। চোখ দুটো রাগে ছুটে যাচ্ছে, আগ্নেয়গিরির মতো জ্বলছে। রাগে কাঁপছেন উনি। ওনার চোখে যে আগুন, এখনই ভস্ম করে দিবেন সব কিছু, তছনছ করে দিবেন সব। ওনার গায়ে হাত দিয়ে বললাম, দেখেছেন ছোঁয়ার সাথে কি করেছে? উনি রাগে কাঁপতে কাঁপতে বললেন, আমার ফোনটা দাও। ওনাকে ফোনটা দিলাম। উনি কোথায় কোথায় যেন ফোন করলেন। আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি উনি কতটা সিরিয়াস হয়ে গিয়েছেন। ফোনে কথা শেষ করে প্লে স্টোর থেকে ভিডিও কাটার অ্যাপ ডাউনলোড করে ভিডিও ছোট করে কোথায় যেন পাঠালেন। এভাবে কেটে গেলে ঘড়িতে সময় রাত 3টা। ঘরের পেছন দিয়ে শুকনো পাতা মরমর শব্দ হচ্ছে। জুতার নিচে শুকনো পাতা পড়লে যে শব্দ হয়, অমন শব্দ। আমি ঘরের দরজা খুলে দেখি সিম্পল পোশাক পরা একজন লোক উঠানে এসে দাঁড়ালো। লোকটা এসেই ওনাকে ফোন করলো। উনি আমাকে বললেন, গেটটা খুলে দাও। ঘরের গেট খুলে দিতেই লোকটা সোজা ঘরে প্রবেশ করে আমাকে বলল, আপনি কে? জি আমি। ভয় পাবেন না, আমরা পুলিশের লোক। ও, আমার স্বামীই ফোন দিয়েছিলেন। ঘরটা কোন দিকে? আমি আঙুলের ইশারায় ওশানের ঘর দেখিয়ে দিলাম। লোকটা গিয়ে ওশানের ঘরে ক্রমাগত লাথি মারতে শুরু করলো। বেশ কিছুক্ষণ দরজা ধাক্কাধাক্কির ফলে ছোঁয়া ও রুমের দরজা খুলল। শ্বশুরেরও ঘুম ভেঙে গেল, সাথে শাশুড়িরও। ওনারা দুজনে বেরিয়ে এলেন। ওশান রুম থেকে চিৎকার দিয়ে বলল, এই কে? লোকটা বাবাকে বলল, আপনি কি হন? বাবা। আপনি কথা বলুন আর আপনার ছেলেকে বাইরে আসতে বলুন। বাবা বললেন, দরজা খোলো ওরান। কেন, কি হয়েছে? তোমার শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে। ওশান হয়তো কিছুই বুঝে উঠতে পারল না। ঘুম ঘুম চোখে দরজা খুলতেই অফিসার ওর মাথার চুলের মুঠি ধরে চোখে মুখে ক্রমাগত ঘুষি মেরে যাচ্ছে। ওশান হঠাৎ কিছুই বুঝতে পারল না। ওশান নিজের আত্মরক্ষার চেষ্টা করতেই বাইরে থেকে আরও 10-15 জন পুলিশ তরতর করে ভেতরে প্রবেশ করলো। সাথে 6 জন মহিলাও আছে। ওশানের চুল ধরে ওয়ালের সাথে কয়েক ঘা মেরে ক্রমাগত লাথি আর ঘুষি দিয়েই যাচ্ছে। পুলিশের হাতের মারে কি কোনো কমতি থাকে? শাশুড়ি এগিয়ে গিয়ে বললেন, আপনি কে হন? পরিচয় কি? ওর আম্মা আমি। অফিসার মহিলাদের দিকে তাকিয়ে বললেন, এই বেয়াদব মহিলাকে আগে গাড়িতে তোলো। যেমন বজ্জাত মহিলা তেমনই পয়দা দিয়েছে। একই গর্তে একজন বিসিএস ক্যাডার আর একজন অপকর্মের রাজা। মহিলা পুলিশরা শাশুড়িকে হ্যান্ডকাপ লাগিয়ে টানতে টানতে নিয়ে গেল। শাশুড়ি এদিক ওদিক তাকিয়ে বলছেন, স্যার, আমি কিছু করিনি। মহিলা পুলিশ বলল, লাল ঘরে কিছুদিন থাকলেই টের পাবি বুড়ি। অফিসার ওশানের অন্ডকোষ বরাবর লাথি মেরে বলল, তোর বেচি ফাটাই ফেলবো শুয়োরের বাচ্চা। বল, ভিডিওটা কোথায়? ওশান ব্যথায় চিৎকার দিয়ে বলল, কিসের ভিডিও? রোশন স্যার খুব কষ্টে এদিকে এগিয়ে এসে বললেন,
ভালোভাবে রিমান্ডে ঝুলান, বুঝে যাবে কিসের ভিডিও। রিমান্ড সহ যাবতীয় শাস্তি দিতে যা হয় আমি তাই করব। আপনারা শুধু ব্যবস্থা করুন, সব প্রুফ তো আপনাদের কাছে আছেই। আইন নিজের হাতে তুলে নেওয়া অন্যায়, তাই করতে চাই না, এই জন্য আপনাদের হাতে তুলে দিলাম। কেউ কখনো মা ভাইকে আইনের হাতে তুলে দিতে রাজি হয় না। আপনি যা করলেন সত্যি প্রশংসনীয়। এসব অপরাধীদের খুঁজে পাওয়া যায় না, কারণ মেয়েরা ভয়ে এদের নামে মামলা করতে রাজি হয় না। কিভাবে রাজি হবে? এমন সমস্যায় পড়া কোনো মেয়ে যদি তার ফ্যামিলিতে ঘটনাটা জানায়, তাহলে ফ্যামিলির লোক সবার আগে বলবে তুমি গেছো কেন। এসব অপকর্ম না করলে তার সমস্যায় পড়তে না। সমাজ পরিবার কেউ আইনের সহায়তা নিতে দেয় না, কারণ লোকজন জানাজানি হবে। আমাদের সমাজে সম্মানটাই মেইন, সম্মান নষ্ট হবে। ফ্যামিলির মানুষ এসব বিষয়ে আরও মেয়েদেরকে হুমকি দেয়, যাতে এসব কথা দোকান না হয়। মানুষ ছিছি করবে এই ভয়ে। মেয়েটাকে সমস্যা থেকে রক্ষা করার পরিবর্তে আরও তাকে নানান ধরনের প্রশ্ন করা হয়। ভুল তো সে করেই ফেলেছে, সে ভুল কেন করলো এটা নিয়েই প্রেশার দেওয়া হয়। তাই আমাদের সমাজের বহু মেয়ে এসব সমস্যায় ফেসে আত্মহত্যার পথ বেছে নেয়। কেউ এসব থেকে বেরোতে পারছে না, এভাবেই অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। মেয়েগুলোকেও বলি, এরা এত বোকা কেন? কেন যে এসব ছেলের পাল্লায় পড়ে? ছেলেরা এসব প্রস্তাব দিলেই ডাইরেক্ট জুতা মারা উচিত। মেয়েদের মন নরম, ভীষণ আবেগী, এরা সূক্ষ্ম অভিনয়ে হারিয়ে যায়। অফিসার ওশানকে আবারও চুল ধরে কয়েক ঘা মেরে বলল, মেয়েদের ব্ল্যাকমেইল করার শাস্তি জানিস? আমি কাউকে ব্ল্যাকমেল করিনি। তাহলে তোর বাড়ির মেয়েটিকে? আমি বিয়ে করেছি। প্রুফ দে বিয়ের। কাছে নেই। কোন কাজে বিয়ে পড়িয়েছিস? বিশ্বাস না হলে ওর কাছে শুনুন। ওর কাছে কি শুনব? মেয়েটি ভীতু, ভয় পেয়েছিল। যেভাবে মেয়েটিকে ব্ল্যাকমেইল করেছিলি, যে কোনো মেয়েই ভয় পাবে। ওর কাছে তো শুনবই। তার আগে ভিডিওটা ডিলিট কর। কোথায় রেখেছিস আর কার কাছে রেখেছিস, কে কে জড়িত? কোনো ভিডিও নেই। তোর জন্য সব ব্যবস্থা করে এসেছি এখানে। তুই কেন, তোর বাপ দেবে ভিডিও। অফিসার আরেকজন পুলিশকে বলল, গাড়িতে বড় ফ্লাক্স রাখা আছে, ওগুলো নিয়ে এসো। আমি ছোঁয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, বেবি আই লাভ ইউ। কোনো চিন্তা নেই, কিচ্ছু ভাইরাল হবে না। জাস্ট সত্যটা পুলিশকে বলে দে, কোনো ভয় পাবি না। বোকা মেয়ে, কেউ এইসব ভয় পায়? ছোঁয়া আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিয়ে বলল, আমি হুট করে কিছু করার সাহস পাচ্ছিলাম না। শুধু ভাবছিলাম এসব ভাইরাল হলে বাবা মানুষের মাঝে মুখ দেখাবে কি করে। আমার বাবা এসব দেখলে সুইসাইড করতো সারা। বাবার কথা ভেবে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। কিন্তু তুই কিভাবে এসব জানলি? আমার সন্দেহ হচ্ছিল কিছু একটা গরমিল আছে, তাই আমি সারাক্ষণ ওত পেতেছিলাম কখন তুই আর ওশান কথা বলবি। আমি জানতাম কিছু না কিছু সত্য বের হবেই। আমাকে চরিত্রহীন মনে হচ্ছে, তাই না? একদম ওসব কথা তুলবি না, কিন্তু অতীত নিয়ে কোনো কথা তুলবি না। আমি জানি সারা, আমাকে দেখলেই তোদের মনে হবে আমার চরিত্র ভালো নয়। এসব কারো মনে হবে না। তন্ময়ের কথা কেন ভাবলি না তুই? একবারও ভাবলি না তুই এখানে চলে এলে তন্ময় মরে যাবে? আমি তন্ময়ের সাথে গেলে ওষুধ এসব ভাইরাল করলে তন্ময় আমাকে আর ভালোবাসতো না। ওর চোখে আমার জন্য ভালোবাসার সম্মান কিছুই থাকতো না। তাহলে তুই এখানে সংসার করতি? 10 দিনের সময় নিয়েছিলাম শুধু ভিডিও ডিলিট করিয়ে নিজে বড় বাড়ি যাওয়ার জন্য। খুব মার খাবি তুই, খুব মারতে ইচ্ছা করছে তোকে। কিছুই ভালো লাগে না আমার, সারাক্ষণ নিজেকে পাপী মনে হয়। তোর জীবন নষ্ট করার জন্য নিজেকে দায়ী মনে হয়। বিষণ্ণ লাগে সব কিছু। সব ঠিক হয়ে যাবে। এরই মাঝে গাড়ি থেকে গরম পানি আর মরিচের গুঁড়া আনা হলো। ওশানের শুয়েই নাকে মুখে ঢালা হলো। ওশান চেঁচিয়ে সব ভিডিও ক্লিপ কোথায় আছে বলে দিল। রোশন স্যার নিজে দাঁড়িয়ে থেকে সব ডিলিট করলেন। পুলিশ ওনাকে থানায় নিয়ে গেল। বাবা বললেন, যেমন কর্ম তেমন ফল। এত ঝামেলার মাঝে ছোঁয়া খেয়ালই করেনি রোশন স্যারই আমার জামাই। ছোঁয়া এবার রোশন স্যারকে দেখে আমার পিছনে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। রোশন স্যার আমাকে বললেন, ওকে নিয়ে রুমে চলো, ওর উপর দিয়ে অনেক ঝড় গেছে। ছোঁয়া লজ্জায় মাথা তুলতে পারছি না। বাবা ওনার এক হাত ধরে আস্তে করে রুমে নিয়ে এলেন। আমি ছোঁয়াকে ধরে রুমে গেলাম। আমি ফোন দিয়ে মৃন্ময়কে সব ঘটনা খুলে বললাম।
মৃন্ময় ফোন কানে রেখেই লাফিয়ে উঠে তন্ময়কে ডাকলো। নিমিষেই ধেয়ে আসা তুফান থেমে কেমন আনন্দে প্রসারিত হলো চারিদিকে। বাবা রোশন স্যার কিছুক্ষণ কথা বলার পর বাবা তার রুমে চলে গেলেন। ছোঁয়া চুপটি মেরে বসে রইল। ওর বাবা অনেক জেদি, কিছুতেই এখন আর ওকে বাড়িতে ঢুকতে দিবে না। এই মুহূর্তে বাড়িতে যাওয়াটাও সম্ভব নয়। রোশন স্যার ছোঁয়ার দিকে তাকিয়ে বললেন, আমাকে দেখে তুমি সংকোচ বোধ করো না, ভয় পেও না, বড় ভাইয়ের মতো ভাবতে পারো। যা হয়েছে এসব মাথা থেকে ছেড়ে ফেলো। কোনো কিছুই আমাদের জীবনে চিরস্থায়ী নয়। দুঃখ, খারাপ সময় কোনোটাই নয়, সব কিছুই পরিবর্তনশীল। আমার ভাইয়ের জন্য তোমার এই অবস্থা, এর দায়বদ্ধতা আমারও আছে। তোমার ভালোর জন্য আমি সব করব। ছোঁয়া এবার চোখ তুলে ওনার দিকে তাকালো। আমি ওনাকে তন্ময় আর ছোঁয়ার বিষয়টা খুলে বললাম। তন্ময় ওনার খুব প্রিয় একজন ছাত্র। উনি সবটা শুনে বললেন, নিঃসন্দেহে তন্ময়ের মতো একটা ছেলেকে বিয়ে করা যায়, কিন্তু মুশকিল। ছাত্র জীবন, দুজনেই স্টুডেন্ট, কিভাবে পারবে সব সামলাতে? পারবে, আপনি ব্যবস্থা করুন। আমি তো অসুস্থ, এখন তো কোথাও যাওয়াও মুশকিল। ওদের ফোন করো, ওদের দিয়ে কাজ করাবো। বাসা নিয়েছে আলাদা, সকাল 5টায় গাড়ি আসবে, জিনিসগুলো তুলতে হবে। ওরা আবার নতুন বাসায় সব জিনিস সাজিয়ে দেবে। তারপর তন্ময় আর ছোঁয়ার বিয়ে হবে। ওরা জীবনেও আপনার সামনে আসবে না, আপনাকে ভয় পায়। ভয় তো আমি ওদের পাই। ওরা যেসব বলে, আসতে বলো, আসতে বলো। যতই হোক আইনে ওদের দুলাভাই আমি। আর কতদিন আড়ালে থাকবে? কি নিজেকে দুলাভাই দাবি করছেন? ভাবা যায় আপনার মতো মানুষ নিজেকে দুলাভাই দাবি করে? সত্য তো অস্বীকার করা যায় না। এটাই সত্য, তুমি আমার বউ আর আমার শালাশালী। মৃন্ময়কে ফোন দিয়ে বললাম, কাল ভোর 5টায় রোশন স্যার মানে আমার শ্বশুর বাড়ির সামনে হাজির হবি। মৃন্ময় এক বাক্যে বলে দিল, ছোঁয়ার বিষয়ে আর কি জটকা খাইছি তুই, যে জটকা দিলি? শেষমেশ কিনা রোশন স্যার তোর জামাই? না মানে আমাদের এইভাবে ফাঁসাতে বিবেকে বাঁধল না তোর? কোন জন্মের শত্রুটা ছিল? দীপ্ত বলতেছে আর লেখাপড়াই করবে না। তুই কিভাবে আমাদের সাথে এই অন্যায়টা করলি সারা? এরই মাঝে রোশন স্যার আমার কান থেকে ফোনটা নিয়ে বললেন, কাল তোমাদের দুজন ক্লোজ ফ্রেন্ডের বিয়ে, সো অনেক কাজ বাকি। ভোরে হাজির হয়ে যেও, তোমাদের এতদিনের বিচার কাল হবে। রাত 4:30 বাজে। চারদিক অন্ধকারচ্ছন্ন, মাইকে আজানের ধ্বনি ভেসে আসছে। কিছুক্ষণ পরেই অন্ধকার কেটে চারদিক ফর্সা হয়ে যাবে। ছোঁয়া আর আমি দুজনে নামাজ পড়ে নিজের জিনিস গোছাতে শুরু করলাম। উনি অসুস্থ তাই ঘুমোচ্ছেন। ওনাকে আর ডাকাডাকি করলাম না। ব্যাগ গোছানো শেষ হতেই উনি জেগে গেলেন, কিন্তু সমস্ত শরীর মাথা ব্যথা হওয়ায় উনি মাথা তুলতে পারছেন না। আমার কোমরে ওড়না বাঁধা, বেশ পরিশ্রমী দেখাচ্ছে আমাকে। উনি আমার দিকে তাকিয়ে আমাকে আস্তে করে ডাকলেন। সারা। উনি আমাকে ডাকতেই ছোঁয়া রুম থেকে বাইরে গিয়ে দাঁড়ালো। ওনার ডাক শুনে ওনার দিকে তাকিয়ে বললাম, আজও এত সকালে ঘুম ভেঙে গেল আপনার? অভ্যাস যে। কি দৌড়াতে যাবেন না? আজ পারবো না বলে মজা করছো? বুঝেছি, আমি বুড়ো হয়ে গেলে তুমি এমনটাই করবে, আমাকে নিয়ে হাসি মশকরা করবে। আপনি বুড়ো হয়ে যাচ্ছেন বুঝি? হিসাব মতো তোমার আগেই যে বুড়ো হব। তোমার থেকে বয়সে বেশ বড় আমি। মেয়ে মানুষ একটা বাচ্চা হওয়ার পরেই মোটা হয়ে যায়, বুড়ো হয়ে যায়। আর পুরুষ মানুষ দিন যায় আর ইয়াং হয়। আমার একটা বাচ্চা হলে দেখবেন আমি তরতর করে বুড়ি হয়ে যাচ্ছি। বাচ্চা? এটুকু বলেই উনি কেমন একটা দুষ্টু হাসি দিলেন। আমার আর বুঝতে বাকি রইল না যে ওনার অনেক কিছুই ভাবা হয়ে গিয়েছে। নিজেও কেমন লজ্জা পেলাম। মাঝে মাঝে যে কি বলে ফেলি নিজেও বুঝি না। এজন্যই বলি, সারা কম কথা বলবি, বেশি বলতে গিয়ে বারবার ভেসে যাস তুই। আঙুল নাকে ঘষে বললাম, রাতে তো কিছু খাননি, কিছু খাবেন এখন? বানিয়ে আনি? আগে আমাকে ধরো, ধরে উঠাও, অজু করবো। নামাজ পড়তে পারবেন? চেয়ারে বসে পড়বো। আচ্ছা চলুন। উনি কোনো মতে আমার কাঁধে ভর দিয়ে উঠলেন। ওয়াশরুমে নিয়ে গেলাম। অজু করে রুমে এসে চেয়ারে বসে নামাজ পড়ে নিলেন। নামাজ শেষ করে বললেন, ওরা এসেছে? এখনো ফোন দেইনি তো।
ওদের মতলব ভালো মনে হচ্ছে না। আসবে তো? না না, আসবে, দাঁড়ান ফোন দিচ্ছি। তন্ময়কে ফোন দিয়ে বললাম, কিরে তন্ময়, ঈদ মোবারক। তন্ময় বেশ অবাক হয়ে বলল, আজকে ঈদ? আজ তন্ময়ের আকাশে চাঁদ দেখা গিয়েছে, তাই আজ ঈদ শুধু তন্ময়ের। আচ্ছা, বুঝলাম। কি বুঝলি বল? বুঝলাম, সারা চাঁদ দেখেছে তন্ময়ের আকাশে, তাই আজ ঈদ। শোন তন্ময়, ফুলসজ্জার সম্পর্কে ভালো আইডিয়া আছে তোর? আইডিয়া লাগে বুঝি? আইডিয়া না থাকলে ফেসে যাবা আমার মতো। ফুলসজ্জা অন্য সজ্জা হয়ে যাবে। আচ্ছা, ফুল ঘাট দিয়ে সাজিয়ে দিস, সেই ঘাটে ঘুমোবো, হয়ে যাবে ফুলসজ্জা। শুধু ঘুমোবি? তাহলে আর কি করতে হয় বুঝলাম না তো। আমার এসব কথা শুনে রোশন স্যার ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন আমার দিকে। বিড়বিড় করে বললেন, এই কয়টা কথা বলার সুযোগ পেলে হয়? দুনিয়ায় ফোর হয়ে গেলে হুঁশ থাকে না। আমি ওনার বিড়বিড় শুনে বললাম, কি ব্যাপার, আপনার মুখে বিরক্তির ছাপ কেন? আপনাকে এমন অদ্ভুত দেখাচ্ছে কেন? ওরা এসেছে কিনা সেটা জিজ্ঞেস করতে ভুলে যাবে তুমি। যে কাজে ফোন দিয়েছো আগে সেটা জিজ্ঞেস করো। ওনার দিক থেকে চোখ সরিয়ে আবার কথা বলায় মনোযোগী হয়ে বললাম, বোঝাবুঝি পরে হবে, আগে বল তোরা এসেছিস। সাইড থেকে দীপ জোরে বলে উঠল, এই মৃন্ময়, তন্ময় নাকি খালি ঘুমোবে? ও ঘুমালে ওর বউকে চুমু দিবে কেডা? দেখ, স্যারাও তো তাই বলছে। ও ঘুমালে মনে হয় মশা চুমু দিবে ওর বউকে। বুঝলি দীপ, আমি তনয়ের মতো অত ভদ্র না। বাসো করে ঢুকবো, জাস্ট দরজাটা লাগাতে যতটুকু দেরি, ব্যাস। ভাই আমিও। তন্ময় বলল, আসছি, বাট মিন্ময় আর দীপ কি করেছে দেখে যা, এরা অসভ্য কথা বলছে। আমি আসতেছি, ওয়েট কর। আমি ফোন রেখে রাস্তায় গেলাম। রাস্তায় গিয়ে দেখি তন্ময় রাস্তার পাশে লম্বা তাল গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সকালের মৃদু বাতাসে ওর সামনের সিল্কে চুল উড়ছে। গায়ে বাদামি কালারের লং হাতার শার্ট, শার্টের হাতা গোটানো, হাতে ঘড়ি, পরনে একটা ব্লু জিন্স। তন্ময়ের পরনের সব কিছুই কম দামি। 200 টাকার শার্ট পরে উপরে গেলে 400-500 টাকার প্যান্ট পরে তন্ময়, অথচ দেখে মনে হচ্ছে কোনো রাজ্যের রাজকুমার দাঁড়িয়ে আছে। পরনে কয়েক লাখ টাকার পোশাক। তন্ময় সৃষ্টিকর্তার নিখুঁত হাতের সৃষ্টি। এত বেশি সুদর্শন পুরুষ দ্বিতীয়টা দেখা যায় না। যাই পরুক না কেন, সেই পোশাক খুব মানায় ওকে। দেখে মনে হয় কোনো ব্র্যান্ডেড পোশাক। আমাকে এগিয়ে আসতে দেখে তন্ময় বলল, ওদের ভিতরে যেতে বল। আমি দেখি দীপ মৃন্ময়কে ধাক্কা দিচ্ছে বাড়িতে ঢোকার জন্য, আর মৃন্ময় দীপকে ধাক্কা দিচ্ছে। ওদের এমন ধাক্কাধাক্কি চলছে। মৃন্ময় বলল, তনয়, তুই আর দীপ আগে যা, আমি পরে যাচ্ছি। দীপ বলল, কি? আমি? ইম্পসিবল ইয়ার। আমি রোশন সিদ্দিকীর সামনে যাব? জিন্দেগিতেও না। আমি গেলেও লাস্টে যাব। মৃন্ময় বলল, আরে ভাই, খেয়ে ফেলবো নাকি? এত ইয়ে করার কি আছে? তাহলে তুই যাচ্ছিস না কেন? তুই যা, তোকেও তো খেয়ে ফেলবে না। আমি যাব। আমি ওনাকে আবাল পর্যন্ত বলছি, বুঝতে পারছিস? ওইসব সমস্যার জন্য ডাক্তারও দেখাতে বলছি, পর্যন্ত পাঠিয়েছি। আর আমি কি বলেছি? তোর সাথে তো আমিও ছিলাম। কিছুতেই যাব না, তন্ময় একা যাক। তন্ময় বলল, তোরা না গেলে আমিও যাচ্ছি না। আমি গালে হাত দিয়ে একবার তন্ময়, একবার মৃন্ময় আর একবার দীপের দিকে তাকাচ্ছি। ওদের অবস্থা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। প্রচণ্ড হাসিও পাচ্ছে। ওদের দিকে তাকিয়ে বললাম, তাহলে ভাব আমি কিভাবে এই ভয়ঙ্কর মানুষের সাথে সংসার করছি। মৃন্ময় বলল, তোর আত্মার মাগফিরাত কামনা করছি সারা। আমি এতটুকু এসেছি অনেক কষ্টে। তন্ময় বলল, দীপ ওরে ধর, বেগুন ভাজা দিতে দিতে নিয়ে যাই। তন্ময় আর দীপ দুজনে মৃন্ময়কে ধরল। তন্ময় 2 পা ধরল আর দীপ 2 হাত ধরে দোলাচ্ছে আর বলছে বেগুন ভাজা। বলতে বলতে বাড়িতে প্রবেশ করলো। ওদের ওই অবস্থা দেখে ছোঁয়া বারান্দায় দাঁড়িয়ে মুখে হাত চেপে হাসছে। সেই হাসির মাঝে তন্ময় আর ছোঁয়া দুজনেরই চোখে চোখ পড়ে গেল। সাথে সাথে
ছোঁয়া চোখ নামিয়ে নিল। রোশন স্যার জানালা দিয়ে উঁকি মেরে এমন কাণ্ড দেখে কোনো রকম ওয়াল ধরে ধরে দরজায় এসে দাঁড়ালেন। দীপ আর তন্ময় ওনাকে দেখেই মৃন্ময়কে ফ্লোরে ফেলে দিল। মৃন্ময় দ্রুত উঠে শার্ট টেনে ঠিক করলো, প্যান্টের বেল্ট ধরে টেনে উপরে তুলল। মৃন্ময় আর দীপ মাথা একদম নিচু করে দাঁড়িয়ে মিনমিন কণ্ঠে ফ্লোরে চোখ রেখেই সালাম দিল। তন্ময় ওনার দিকে তাকিয়েই সালাম দিল। উনি উত্তর দিয়ে মৃন্ময় আর দীপের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন, কি অবস্থা তোমাদের? মাথা নিচু করে রেখেছো কেন? সরি স্যার, আমরা জানতাম না, আমাদের মাফ করে দিন। কোন বিষয়? ইয়েস স্যার। থাক, পরে শুনবো। গাড়ি এসে গেছে, জিনিসপত্রগুলো তুলে ফেলো। উনি তন্ময়ের কাঁধে হাত দিয়ে তন্ময়কে নিয়ে ফাঁকা জায়গায় গিয়ে কি যেন বলছেন। নিশ্চয়ই তন্ময়কে সাহস দিচ্ছেন। ভালো পরামর্শ ছাড়া তো উনি দিবেন না। মৃন্ময় আর দীপ একে একে সব গাড়িতে তুলল। সব কিছু গাড়িতে তোলা শেষ হলেই আমরা রওনা দিব। বাবাও রেডি হয়েছেন, তবে বাবা বললেন, আমি একটু তোমার ফুফুর বাড়ি যাচ্ছি, আমার আব্বার কাছে। আব্বাকে নিয়ে কয়েকদিন পরেই ফিরবো, তোমরা সাবধানে থেকো। উনি বাবাকে কিছু টাকা দিয়ে দিলেন। একটা গোলাপি রং করা বাড়ির সামনে গাড়ি থামলো। এটা 2 তলা নতুন বাসা। এর আগে কোনো ভাড়াটিয়া ওঠেনি, আমরাই প্রথম। আবার একে একে সব জিনিস উপরে তোলা হলো। সব জিনিসপত্র গোছাতে গোছাতে প্রায় 1টা বেজে গেল। ছোঁয়া আর তন্ময় কেউ কারোর সাথে কথা বলছে না, অথচ তারা জানে আজ তাদের বিয়ে। কেউ যে রেগে আছে তাও। লজ্জায় কথা বলছে না কেউ। রান্নার কোনো ব্যবস্থা হঠাৎ করতে পারলাম না, কারণ বাজার নেই। রান্না করতে অনেক বাজারের দরকার। শুধু মাছ তরকারি হলেই তো হয় না, ঝাল, পেঁয়াজ, রসুন, জিরা, মশলা অনেক কিছু লাগে। রোশন স্যার বাইরে থেকে খাবার এবং কাজি নিয়ে আসার ব্যবস্থা করলেন। মৃন্ময় আর দীপ খাবার আর কাজি আনতে বাইরে গেল। ছোঁয়া সকাল থেকে একটা কথাও বলেনি, কি যেন চিন্তা করেই যাচ্ছে। গুটিসুটি মেরে বসে আছে এক কোণায়। আমি ছোঁয়ার কাঁধে হাত রেখে বললাম, কি হয়েছে বেবি? ঈদ মোবারক। ঈদ মোবারক কেন? আজ তন্ময়ের আকাশে ছোঁয়া নামক চাঁদের দেখা মিলেছে, তাই আজ তাদের ঈদ। আমার খুব ভয় করছে সারা। কেন? তন্ময় কি মন থেকে বিয়ে করছে? অত সব শুনেও আমাকে বিয়ে করছে? কি অদ্ভুত, তুই তন্ময়কে চিনিস না? ওয়েট, আমি পাঠাচ্ছি। আমি তন্ময়কে ডেকে বললাম ওই রুমে যা, ছোঁয়া তোর সাথে কথা বলবে। তন্ময় হন হন করে ছোঁয়ার রুমে প্রবেশ করলো। দরজা খোলাই আছে। ছোঁয়ার চোখ পানিতে ছলছল করছে, ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে, তাও কান্না আটকাতে পারল না। প্রবল বেগে কান্না ধেয়ে এলো। তন্ময়কে দেখে ছোঁয়া বলল, তবু আমি ওর সাথে কথা বলতে চাই। আগে চোখের পানি মুছে নে, তারপর বল। অনেক জ্বালিয়েছিস, এখন চোখের পানি দেখিয়ে আবার জ্বালাতে যাস? আই এম সরি তন্ময়, আমি তোমাকে সবটা বলতাম। বলতি, বাট বলিসনি। কিন্তু এই অন্যায় ক্ষমা করব না। আমি বুঝতে না পেরে ছবি দিয়ে ফেলেছিলাম, আর তখন ভাবতাম। আমার ওইসব জানার কোনো আগ্রহ নেই সোয়া। এই যে ওশান তোর সাথে এত কিছু করলো, সেটা কেন জানাসনি? বলিনি কারণ আমি ছেড়ে যাব, ভুল বুঝবো, আগের মতো ভালোবাসবো না, তাই এইসবই তো কারণ। তুমি কি আমায় আর আগের মতো ভালোবাসতে পারতে? মেয়ের পর এসব ভেবে কষ্ট দিবে না তো? আমি জোর করব না, মনে দ্বিধা থাকলে আমাকে ছেড়ে যেতে পারিস। বলেই ছোঁয়া জোরে কেঁদে দিল। তন্ময় ছোঁয়ার চোখের পানি মুছে বলল, একবার বউ হয়ে দেখো, তখন বুঝবে। তন্ময় ইজ দ্য বেস্ট হাজবেন্ড। আগের চেয়েও অনেক বেশি ভালোবাসবো। যতটা ভালোবাসলে তোর কখনো জীবনে সুখ নিয়ে আফসোস হবে না। ছোঁয়া আবারও কান্নায় ভেঙে পড়ল। তন্ময় ছোঁয়ার 2 গালে হাত রেখে বলল, বুঝেছি, এই কান্না আমার বুকে মাথা না রাখলে যাবে না। জড়িয়ে ধরতে ইচ্ছা করছে, কিন্তু এখনো কবুল বলা বাকি। আমার এই সুন্দর ভালোবাসাটা বিয়ের আগে জড়িয়ে ধরে নষ্ট করতে চাচ্ছি না।
সো আর কাঁদবেন না ম্যাডাম। কষ্ট পেয়েছিলি অনেক? যতটা কষ্ট পেয়েছি সেটার এক বিন্দু তুমি যদি পেতে তাহলে সহ্য করতে পারতে না, কিন্তু আমি পেয়েছি কারণ আমার বিশ্বাস ছিল। ছোঁয়া আবারও কাঁদল। তন্ময় ছোঁয়ার কানের নিচে চুল গুজে দিতে দিতে বলল, আই লাভ ইউ মাই লাভ। এই ঠোঁট, এই চোখ, এই মুখের কান্না বেবানান, হাসিতে সুন্দর লাগে। কথাটি শুনে মুহূর্তের মাঝে ছোঁয়ার চোখ মুখ আনন্দে চকচক করে উঠল। ওদের কথোপকথনে ভীষণ খুশি খুশি লাগছে আমার। মুচকি হাসি ঠোঁটে নিয়ে রুমে প্রবেশ করলাম। রুমে এসে দেখি উনি পাঞ্জাবি পরার চেষ্টা করছেন। আমাকে দেখেই থমকে গেলেন। বোধহয় হাসির কারণ খোঁজার চেষ্টা করছেন। ওনার চোখে চোখ পড়তেই আমি হাসি চেপে ওনার কাছে গিয়ে বললাম, আমাকে ডাকলেন না কেন? বলেই ওনাকে পাঞ্জাবি পরতে সাহায্য করলাম। উনি কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন আমার দিকে। ওনাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বললাম, তাকিয়ে আছেন কেন? দেখছি কি? তোমাকে। আমি কি নতুন হয়েছি যে ওভাবে দেখছেন? রোজই নতুনত্ব খুঁজে পাই তোমার মাঝে। সিনেমাটিক ব্যাপার স্যাপার বলছেন? হয়তো বলছি। একটা রিকোয়েস্ট ছিল। কি? শাড়ি পরবে আজ? ওই ব্লু শাড়িটা পরবো। যাও পরে এসো। ওয়াশরুমে গিয়ে গোসল সেরে নীল শাড়ি পরে বাইরে বেরিয়ে এলাম। মাথায় টাওয়াল পেঁচানো। আয়নার সামনে এসে দাঁড়িয়ে নিজের দিকে নিজে কতক্ষণ তাকিয়ে রইলাম। আমাকে কি শাড়িতে একটু বেশি সুন্দর লাগে? এত সুন্দর লাগছে কেন আমাকে? আয়নায় চোখ গেল খাটে বসে থাকা সুদর্শন শ্যাম সুন্দর পুরুষটির দিকে। তাকে আজ ব্লু পাঞ্জাবিতে ভীষণ সুন্দর দেখাচ্ছে। এই থমথমে একটু গম্ভীর টাইপ মানুষের গম্ভীর চাহনিতে বারবার হারিয়ে গিয়েছি আমি দূর অজানায়, যেখানে ওনার প্রতি আমার ভীষণ ভালো লাগা কাজ করছে। এই শ্যাম সুন্দর পুরুষটা অন্য সব পুরুষের থেকে আলাদা। তাকালেও অন্য রকম লাগে, রেগে গেলেও অন্য রকম লাগে, কথা বলার এক্সপ্রেশনটাও অন্য রকম, ভালোবাসা প্রকাশ করলেও অন্য রকম লাগে। তার এত সব অন্য রকমের ভিড়ে বারবার মন হারাচ্ছি আমি। উনি বুঝতে পারলেন আয়নায় আমি ওনাকে দেখছি। উনি গলা ঝাড়া দিয়ে পরিষ্কার করে বললেন, একটা সেফটি পিন নিয়ে আমার কাছে এসো তো। আমি বেশ অবাক হয়ে বললাম, কেন? আগে এসো তো। একটা সেফটি পিন নিয়ে ওনার কাছে গিয়ে ওনার হাতে দিলাম। উনি সেফটি পিনটা নিয়ে পেটিকোটের যে সামান্য অংশটুকু উন্মুক্ত ছিল সেটুকুও সেফটি পিন লাগিয়ে ঢেকে দিলেন। সেফটি পিনটা লাগিয়ে বললেন, এইভাবে কেউ পেট কোমর বের করে বরের সামনে ঘোরে? ঘুরলে কি হয়েছে? আবার আমাকে উস্কানি দিচ্ছ? কিসের উস্কানি? বুঝতে পারছো না তাই না? না তো। বলেই আমি মাথার টাওয়াল খুলে ভেজা চুল ঝাড়া দিলাম। সাথে সাথে চুলের বিন্দু বিন্দু পানি ওনার নাকে মুখে পড়ল। উনি মুগ্ধ হয়ে দেখছেন আমাকে। এরই মাঝে মৃন্ময়রা চলে এলো। তন্ময়ের কেনা সেই শাড়িও নিয়ে এলো। ওরা দুজন মেজ থেকে এক কালারের পাঞ্জাবি পরে এসেছে। তন্ময়ের জন্য একটা শেরওয়ানিও কিনে নিয়ে এসেছে, সাথে খাবার এবং কাজি। এরই মাঝে তরি, পিহু আর রোহানও হাজির। এই প্রথমবার তরি এবং ছোঁয়া মুখোমুখি। তরি ছোঁয়াকে দেখেই চিনে ফেলল। ছোঁয়া তরির দিকে তাকিয়ে চোখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না। তরি নিজে এসে বলল, আপনি সত্যি খুব সুন্দর ছোঁয়া আপু। মুহূর্তেই ছোঁয়া কেমন ইমোশনাল হয়ে গেল। তরিকে জড়িয়ে ধরে বলল, তোমার সংসার ভেঙে আমি সংসার শুরু করতে যাচ্ছি। আমাকে ক্ষমা করো তরি। আমি সারা জীবন তোমার কাছে অপরাধী হয়েই থাকবো। তরি বলল, যা হওয়ার সেটা তো হয়েই গেছে আপু। আপনার জন্য বরং আমি বেঁচে গিয়েছি। আমাকেও ক্ষমা করে দিন। না জেনে অনেক গালি দিয়েছি, খারাপ ভেবেছি, নিজেকে অপরাধী লাগছে। আগে বলুন, আমায় ক্ষমা করেছেন? পাগলি মেয়ে, অনেক সুখী হও জীবনে। আপনার জন্য আমি আমার নিজের হাতে বানানো হলুদে গহনা শাড়ি এনেছি। আপনার গালে হলুদ মাখিয়ে দুই বোনের সম্পর্ক পাকাপোক্ত করতে চাই। আমার তো হলুদের কথা মাথায় ছিল না। ভাগ্যিস তরি নিয়ে এসেছে। আমি, তরি আর পিহু
তিনজনে মিলে ছোঁয়া আর মৃন্ময়কে হলুদ মাখিয়ে দিলাম। হলুদ শেষ হলে ছোঁয়াকে লাল বেনারসি পরিয়ে খুব সুন্দরভাবে সাজালাম। তন্ময়কেও সোনালি কালারের শেরওয়ানিতে দারুণ লাগছে। আমাদের চারজনের সাক্ষীতে ওদের দুজনের বিয়ে হয়ে গেল।